আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাসির। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে বিএনপি। শেষ মুহূর্তে আজ রাজধানী ঢাকার ৮টি আসনে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে নিজ আসন ঢাকা ১৭-এর বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে যোগ দেবেন তিনি। এরপর ঢাকা ১০-এর কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, আসন ৮-এর পিঠ জঙ্গি মাজার রোড, ৯-এর বাসাবো তরুণ সংঘ মাঠ, ৫-এর যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ৪-এর জুরাইন দয়াগঞ্জ রোড, ৬-এর ধূপখোলা মাঠ ও ঢাকা ৭-এর লালবাগ বালুর মাঠ এলাকায় আয়োজিত জনসভাগুলোতে বক্তব্য দেবেন তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী পর্যায়ক্রমে এসব জনসভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেয়া এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাই এসব জনসভার মূল লক্ষ্য বলছে বিএনপি। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাব সেখানে। আমরা রয়েছি বিএনপির শেষ সমাবেশ, অর্থাৎ শেষ দিনের যে সমাবেশ, সেই সমাবেশে বনানীর এই যে কামাল আতাতুর্কের যে পূজার মাঠ, এই মাঠে তারেক রহমান তার নির্যাতনের যে নির্বাচনী জনসভা, অর্থাৎ ঢাকা ১৭ আসনের শেষ নির্বাচনী জনসভাটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি, তারেক রহমান তার বাসা থেকে রওনা হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এই জনসভা স্থলে এসে পৌঁছবেন এবং এই জনসভা স্থলে পৌঁছে আজকের এই জনসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হলো। আজকের দিনে ৮টি ঢাকা দক্ষিণে ৮টি জনসভায় অংশ নেবেন। ঢাকার এই জনসভার মাধ্যমে আমরা যেটা জানি যে গতকাল থেকে তার নির্বাচনী জনসভা প্রথমবারের মতো শুরু করেছিলেন পথসভার মাধ্যমে, তারপর ৭টি জনসভা করেছেন এবং আজকেও ৮টি জনসভাতে অংশ নেবেন তিনি। তারেক রহমান গতকাল যেটি বলেছেন, আজকেও তার ব্যত্যয় ঘটবে। তিনি বলছেন যে এই তিলোত্তমা নগরীর ঢাকাকে বাসযোগ্য করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে বিএনপি যদি তারা ক্ষমতায় যায়, এবং তারা বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে ঢাকার পাশাপাশি সারা দেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, ঢাকাকে একটি নিরাপদ বাসযোগ্য নগরী গড়ে তুলতে চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে থাকে, মানুষ যাতে নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই বিষয়টি বিএনপি সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করবে বলে জানিয়েছে। বিএনপি যেটি জানিয়েছে যে বিএনপি ঢাকার যে সড়কগুলি যেগুলি আসলে সরু হয়ে গেছে বা চলাচলের বিঘ্ন করছে, চলাচল নির্বিঘ্ন করার জন্য সড়কগুলিকে প্রশস্ত করার কাজ চলবে। তিনি বলেছেন গত ১৬ বছর উন্নয়নের নামে মানুষের দুর্ভোগ বাড়িয়েছে, মানুষের টাকা লুটপাট করেছে, সেই কাজটি বিএনপি করতে চায়। বিএনপি সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্র করতে চায় এবং বিএনপি সেটি করতে চায়, তারা কর্মসংস্থান তৈরি করতে চায়, মানুষের দুর্ভোগ লাঘবের সকল প্রচেষ্টা বিএনপি করবে বলে জানিয়েছে। এবং এইখানকার সমাবেশ শেষ করে ধানমন্ডি, কলাবাগান, ঢাকা ১০ আসনের নির্বাচনের জনসভায় যোগ দেবেন। তারপর মির্জা আব্বাসের যে আসনটি ঢাকা ৮, সেখানে জনসভা করবেন ঢাকা ৯। এইরকমভাবে আজকে যাত্রাবাড়ি, দয়াগঞ্জ সবগুলো এলাকার জনসভা করবেন। নিশ্চয়ই আপনারা জানেন যে আগামীকাল সকাল ৭টায় প্রচারণা শেষ করছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী। সেই কারণে আজকের দিনে শেষ দিনের প্রচারণা করবেন এবং মানুষের কাছে তাদের প্রতিশ্রুতিগুলি তুলে ধরবেন তারেক রহমান। এই ছিল আমার কাছে বনানীর মাঠ থেকে সবশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। নির্বাচনী পথসভা, উঠান বৈঠক, মিছিল সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। সকাল থেকে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ করছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন আগামীর পরিকল্পনা। পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তাপ। আগামীকাল মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত নির্বাচনী গণসংযোগ করতে পারবেন প্রার্থীরা। সামনে আসবেন একটু ধরেন।
দর্শক, নির্বাচনী ক্যাম্পেইনের খবর জানাতে ঢাকা 14 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আজ তো শেষ মুহূর্তের প্রচারণা চলছে, তো প্রার্থীরা কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সে সাথে গণসংযোগ নিয়ে ভোটাররা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন জানাবেন। সাদিয়া, আসলে নির্বাচনের যে প্রচার, সেই প্রচারের কিন্তু শেষ দিন আজকে। শেষ দিনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে ধরনের প্রতিশ্রুতিগুলো রয়েছে সেটি তারা দিচ্ছেন। যেহেতু শেষ দিন, সেই ক্ষেত্রে প্রার্থীরা চেষ্টা করছেন প্রতিটি তাদের যে পুরো আসন রয়েছে সেই আসনে যাওয়ার জন্য। কারণ এই যে দিনগুলো ছিল প্রচারে, সেখানে কিন্তু তারা ধাপে ধাপে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছেন, গিয়ে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। আমরা একজন প্রার্থী এসেছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং তিনি প্রচার করছেন সেই বিষয়গুলো একটু আমরা জানবো। ঢাকা 14 আসনে রয়েছি আমরা। ঢাকা 14 আসন থেকে 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন আমরা একটু জানবো। একেবারে তো শেষ দিন, সারা কেমন পেলেন, পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে একটি গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের এই গণজোয়ারের অগ্রভাগে রয়েছেন আমাদের নারীরা, এরপর আছে তরুণ ভোটাররা যারা কখনো ভোট দেয়নি, তারপর আছেন শ্রমজীবী মানুষরা। তাদের সবার চাওয়া একটাই, পরিবর্তন। এবং তারা পুরনো বন্দোবস্তে হাঁপিয়ে উঠেছেন। কালো টাকার প্রভাব, পেশ শক্তির ব্যবহার আর তারা দেখতে চান না। তারা চান চাঁদাবাজি, মাদক বন্ধ হোক। তারা চান জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। এই আকাঙ্ক্ষা থেকে 12 ফেব্রুয়ারি সবার আগে তারা হা ভোটকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এবং এরপর পরিবর্তনের কাণ্ডারি হিসেবে ঢাকা 14 সারা বাংলাদেশে 11 দলীয় জামায়াত সমর্থিত 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট প্রার্থীদেরকে সারা বাংলাদেশে একটি ভূমিদস্যু বিজয় উপহার দেবে জনগণ ইনশাআল্লাহ। আসলে যেটি শুনছিলেন, তারা আশাবাদী জয়ের ব্যাপারে এবং তারা যে শেষ দিনের প্রচার সেটি করছেন এবং কি ধরনের উন্নয়ন করতে চায়, এলাকার কি সমস্যা রয়েছে সেগুলোও জানছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নির্বাচনের প্রচারের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আরেকটি আসনের সংবাদ জানিয়ে দেব আমরা। সাদিয়া, ধন্যবাদ সাকিব। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা 13 আসনে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টায় শুরু হতে যাওয়া মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ সমাবেশের মাঠে সময়ের আগেই আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে আর উপস্থিত থাকবেন ঢাকা 11 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক সহ 11 দলীয় ঐক্যের নেতারা। এরপর জামায়াত আমির তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে পথসভা ও ঢাকার দোহারে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি জামায়াত আমির নির্বাচনী জনসভা করেন ঢাকার বিভিন্ন আসনেও। দর্শক, এই মুহূর্তে জামায়াত আমিরের জনসভায় রয়েছে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দীপ্ত, জনসভায় জামায়াত আমির কখন যোগ দিবেন এবং সেই সাথে নেতাকর্মীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, যেমনটি বলছিলেন, নির্বাচনের প্রচারের কিন্তু একদমই প্রায় শেষ। আগামীকালকে অর্থাৎ মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তো সেই শেষ দিনে আজ কিন্তু ঢাকা 13 আসনের যে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ রয়েছে সেখানে কিন্তু একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এইখানে আসলে যে বিশেষ অতিথি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ যে কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এই অনুষ্ঠানটি, সমাবেশটি সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও 10টার কিছু পর শুরু হয় এবং এর আগ থেকে নেতাকর্মীরা এসে বিশেষ অতিথি কিংবা প্রধান অতিথি কেউই আসেননি। আসলে কয়টা নাগাদ যোগ দিবেন তা কিন্তু এখনো বলা যাচ্ছে না, তিনি কয়টায় আসবেন। তবে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু জামাতের যিনি আমির, এখানকার প্রধান অতিথি, তিনি কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে জন্য মাঠের এক প্রান্ত থেকে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করছেন। আমরা যদি একটু ক্যামেরাম্যানের সাহায্যে দেখানোর চেষ্টা করি, তিনি কিন্তু গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করছেন। তবে এই যে জনতার ভিড়ের কারণে কিন্তু সেই ধীর গতিটি রয়েছে।
এবং আমরা যতটুকু জানি এখানে জামাতের আমির তাদের যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু দিক নির্দেশনামূলক কথা বলবেন, কারণ আপনি জানেন 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং তারা কিন্তু এখান থেকে ভোট চাইছেন জনগণের কাছে এবং বলছেন যে দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে জামাত ইসলামের সাথে যে 11 দলীয় জোট, সেই জোটকে ভোট দেওয়ার জন্য এবং এখানেও কিন্তু খেলাফত ইসলামের যে মামুনুল হক তিনি কিন্তু রিকশা প্রতীকে লড়াই করছেন এবং এখানকার মানুষ কিন্তু তার পক্ষে ভোট দিচ্ছে। এই যে সমাবেশ স্থলে প্রবেশ করছেন এবং কিছুক্ষণ পরেই তিনি আসলে স্টেজে উঠবেন এবং বক্তব্য দিবেন। আর আমরা দেখছি যে তার পিছনে নাহিদ ইসলামেরও গাড়িটি রয়েছে। কিছুক্ষণ পরে তিনি স্টেজে উঠবেন, বক্তব্য দিবেন, তারপরে তিনি তার নির্বাচিত তার যে আসন রয়েছে ঢাকা 15 আসনে সমাবেশ করবে। তারপরে বিকেলে দোহারের দিকে একটি জনসমাবেশ এবং পথসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে জামায়াতে ইসলামের নির্বাচনী সমাবেশ থেকে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ দীপ্ত। আওয়ামী শাসন আমলে শতাধিক মানুষকে গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ নেওয়া হবে এ সাক্ষ্য। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। এছাড়াও এ ট্রাইব্যুনালে আরও 8টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 43 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট আজ থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিবাগত রাত 12:30টায় এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের 2 সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল 8টা থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্ত সহ 5টি সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি আবার কর্মসূচি ঘোষণা করা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে এর সংগৃহীত ফলাফল অনুযায়ী রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে 465 আসনের নিম্নকক্ষে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি 316টি আসনে জয়ী হয়েছে। এর ফলে দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার দল। নিজ দলের জয়ের আভাস পাওয়ার পর দেশটির আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তাকাইচি। তবে এখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। অন্যদিকে থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী অনুতিন চারনাভিকুলের দল ভুম জাইথাই পার্টি প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে। এতে জয় দাবি করেছেন অনুতিন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।